প্যারামিটার কাকে বলে এটা দেখলাম, যে কোনো একটা ইউনিট সেলের যে মানে দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা থাকে এগুলোকে ল্যাটিস প্যারামিটার বলা হয়। তারপরে কোঅর্ডিনেশন নাম্বারটা দেখলাম, যে কোনো একটা ক্রিস্টালের ক্ষেত্রে কোনো একটা অ্যাটম, নির্দিষ্ট অ্যাটম ফিজিক্যালি যে কয়টা অ্যাটমের সাথে কানেক্টেড থাকে সেটা হচ্ছে ওই নির্দিষ্ট ক্রিস্টালের কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বারের সাথে ইউনিট সেলের কোনো সম্পর্ক নাই। কোঅর্ডিনেশন নাম্বার বিভিন্ন টাইপ অফ ক্রিস্টালের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। আরেকটা দেখলাম এ আর রেশিও, এটাও মনে হয় আলোচনা করছিলাম এফসিসি, সিম্পল কিউবিক, বিসিসির ক্ষেত্রে, তাই না? এফসিসি স্ট্রাকচার কিরকম হয়, তারপরে এফসিসি অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটাও মনে আলোচনা করছিলাম, যে যত পার্সেন্ট জায়গা অ্যাটম দ্বারা অকুপাইড থাকে এটা হচ্ছে তার অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। যেহেতু এফসিসি একটা ক্রিস্টালের ক্ষেত্রে 74% অ্যাটম দ্বারা অকুপাইড থাকে, সেহেতু এটাকে বলা হয় ক্লোজ প্যাক স্ট্রাকচার। এটা গত ক্লাসে আলোচনা হয়েছিল। আচ্ছা, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ক্যালকুলেশনটা আমরা দেখাইছিলাম, তাই না? তারপর হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার, এটাও একটু স্ট্রাকচারটা কেমন থাকে, অ্যারেঞ্জমেন্টটা কেমন, এটা কিছুটা আলোচনা হয়েছিল মনে হয় গত ক্লাসে। এটার ইউনিট সেলটা দুই ভাবে ডিফাইন করা যায়। এটা একটা ইউনিট সেল এইভাবে ডিফাইন করা যায়, আবার আরেকভাবে ডিফাইন করা যায়, এটাও একটা ইউনিট সেল হতে পারে। মানে এটাকে যদি ইউনিট সেল ধরি তাহলেও হতে পারে, আবার এটাকে একটা পুরাটাকে একটা হেক্সাগোনাল যেটা, এটাকেও একটা ইউনিট সেল ধরতে পারি। ঠিক আছে, ইউনিট সেল দুই ভাবে আমরা ডিফাইন করতে পারি। তাহলে হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচারের ক্ষেত্রে তোমার অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ক্যালকুলেশন করতে গেলে তোমার এ এবং সিটা জানা লাগে। এ এবং সি এর মধ্যে রিলেশনটা কি এটা জানতে হয় হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচারের ক্ষেত্রে। এটার ক্যালকুলেশন কি দেখানো হয়েছিল? দেখাই রে, পাশের সেকশনে আমি দেখাইছিলাম একটু। এটার কখনো দেখাই কখনো দেখাই না। এটার ক্যালকুলেশনটা একটু ক্রিটিক্যাল, একটু কমপ্লেক্স, এবং বোঝানোটা একটু কঠিন, তবে অসম্ভব না। যেমন হেক্সাগোনালের ক্ষেত্রে a is equal to twice r, কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12, অ্যাটম পার ইউনিট সেল এখানে 2 লেখা আছে, কিন্তু এটা হ্যাঁ, এটাকে যদি আমি ছোটটা ধরি তাহলে 2, আর যদি বড়টা ধরি তাহলে 6 হয়। কারণ দেখো এই বড়টার মধ্যে কিন্তু এরকম ছোট ছোট 3টা আছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। সামান্তরিক, 3টা সামান্তরিকের মতো করে আছে। হ্যাঁ, এরকম এরকম 3টা আছে। এখন যদি একটু তোমরা মিউট করতে পারো, কথা বলার সময় আনমিউট করে কথা বললাম। দেখো এখন তাহলে হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচারটা বোঝানোর জন্য এই শীটে যদিও আমি রাখি নাই, আরেকটা জায়গায় কিছুটা এক্সপ্লেইন করা আছে। এই যে দেখো, এখানে দেখো খেয়াল করে, পিডিএফ স্লাইডটা মনে হয় দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা জানি যে কোনো একটা সিলিন্ড্রিকাল যদি কোনো বস্তু হয়, সিলিন্ড্রিকাল বস্তুর ভলিউম কিভাবে বের করে? যদি এরকম একটা সিলিন্ডার হয় তাহলে এই যে এরিয়াটা, হ্যাঁ,
সিলিন্ডারের যে এরিয়াটাকে যদি আমি উচ্চতা দিয়ে গুণ করি তাহলে ভলিউম পাবো, তাই না? জি স্যার। আবার যদি কোনো একটা হেক্সাগন হয় তাহলে হেক্সাগনের প্রস্থচ্ছেদ বলতে পারো, এটা যদি আমি এরিয়া বের করি, এরিয়াকে যদি আমি হাইট দিয়ে গুণ করি তাহলে ভলিউম পাবো, তাই না? স্যার। তাহলে এই হেক্সাগনের এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে যদি আমি এ বি সি ডি ই এফ দিয়ে যদি ডিনোট করি তাহলে একটা হেক্সাগন পাই, এবং এই হেক্সাগনের মাঝখানে 6টা ত্রিভুজ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ত্রিভুজ আছে। তাহলে কোন একটা ত্রিভুজের যদি ক্ষেত্রফল নেই, ক্ষেত্রফল নিয়ে যদি 6 দিয়ে গুণ করি, কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে হেক্সাগনের এরিয়াটা আমি পেয়ে যাব। এই যে হেক্সাগনের এরিয়া, এই এরিয়াটা পেয়ে যাব। এটার সাথে যদি আমি হাইট গুণ করি তাহলে ভলিউম পাবো, তাই না? জি স্যার। তাহলে হাইটটা হচ্ছে সি। তাহলে ত্রিভুজের এরিয়া যদি আমি চিন্তা করি তাহলে আমাকে বলতে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে হাফ, আর ভূমি হচ্ছে এ হচ্ছে তোমার এই যে হেক্সাগনের একটা বাহু হচ্ছে এক একটা বাহু হচ্ছে তাহলে হাফ ইন্টু ভূমি, আর উচ্চতা কত হবে এইচটা কত হবে এইচটাকে বের করার জন্য আমি যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে পাওয়া যাবে। পিথাগোরাস ছাড়াও যাবে স্যার, ওই দুইটি বাহুর মধ্য কোণ দিয়ে যেটা করা হয় স্যার, হাফ এবি সাইন থিটা, যেটা সূত্রটা আছে স্যার ওইটা দিয়ে। এখন এখানে তোমার আমরা অ্যাডিভেটেড টুল দিলে হবে না নিচের বাহু ত্রিভুজে? এটাকে তোমার ইয়ের সূত্র দিয়ে অ্যাপ্লাই করছে। তারপর sin 60 ডিগ্রি কত? sin 60 √3/2 স্যার। লম্ব h, লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এখানে a sin 60। তাহলে আমরা যদি sin 60 কে যদি a দিয়ে গুণ করি, sin 60 কে যদি a দিয়ে গুণ করি তাহলে উচ্চতাটা থেকে যায়, মানে এটা হচ্ছে h। h equal to sin 60। হ্যাঁ, ঠিক আছে না? জি স্যার। h is equal to a sin 60। a sin 60। তাহলে h is equal to a sin 60 সাথে a সাথে হাফ। এইটাকে ভেঙে লেখার দরকার ছিল না, এটা একটু হাফ ইন্টু 6 ইন্টু হাফ। 6টা ত্রিভুজের জন্য 6 ইন্টু হাফটাকে 3 লিখছে। হ্যাঁ, এইভাবে করে পুরোটার ভলিউম আমি পেয়ে গেলাম। এই পুরা ইউনিট সেল, বড় ইউনিট সেলটাকে যদি ধরি তাহলে বড় ইউনিট সেলের ভলিউম আমরা এইভাবে বের করতে পারি। বুঝা গেছে? তাহলে বড় ইউনিট সেলের যদি ভলিউম জানি তাহলে সেখান থেকে আমি অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করব? অ্যাটমিক ভলিউম, আর ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম হচ্ছে n, সাথে 4/3 বাই আর কিউব। হ্যাঁ, এটা করলে কিন্তু অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর পাওয়া যায়। তাহলে ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম এই পুরাটার মধ্যে আছে 6টা, 4/3 পাই আর কিউব। আর ভলিউমটা খেয়াল করে দেখো, ভলিউমটা আছে 3 sin 60। a স্কয়ার c sin 60। এখন এইখানে খেয়াল করে দেখো a আর c, এটার সাথে আর এর সম্পর্ক আমরা জানি। এই দেখো এখানে হচ্ছে এতটুকু হচ্ছে কি আর, তাহলে এখানে 2টা আর আছে, তাই না? জি স্যার। আমরা জানি a সমান 2r।
এ সমান 2r। এখন তো আমার উপর নিচে কাটাকাটি যাইতে হবে, তাই না? তাহলে এ আর কাটাকাটি যাবে, কিন্তু সিটা কি করবো? সিটা তো কাটাকাটি যাচ্ছে না। এই কারণেই বলা হয় এ এবং সি এর মধ্যে একটা রিলেশন বের করতে হবে। এই রিলেশনটা কি, এটা বের করাটা দরকার আছে না? জি স্যার। দরকার আছে। সিটা হচ্ছে তোমার এই মনে করো হাইটটা, যে ডাইমেনশনটা, এটা হচ্ছে তোমার ওই যে হেক্সাগনের একটা বাহু আর কি, এটা হচ্ছে এ। তাহলে এখন অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করাটা কঠিন কিছু না, যদি আমি এ এবং সি এর রেশিওটা যদি আমার কাছে জানা থাকে, ঠিক আছে না? জি জি স্যার। স্যার। এখন এ সি এর যে রেশিও, এইটাই একটু স্যার এখানে এ সি এর রেশিও বের করেছিলাম, আমি কাটবো কিভাবে? এ ও তো নিচে, সি ও তো নিচে স্যার। কেটে যাবে, অসুবিধা নেই, আর সমান গিয়া না, এ সমান 2 না, আর জায়গায় বসাই দিব আর সমান a/2। হয়ে যাবে, কেটে যাবে, তুমি বসাইলে দেখবা কেটে যাবে ইনশাআল্লাহ। ওইটা সমস্যা নাই, কেটে যাবে। এখানে দেখো এ, এখানে 3টা আছে, দেখো 3টা ডাইমেনশন আছে, উপরেও আর কিউব আছে, কেটে যাবে। এই যে এ সি এর রেশিও এখানে বসাই দিছে, এই যে দেখো রেশিওটা এখানে বের করে নাই, জাস্ট এই রেশিওটা বসাই দিছে। তো স্যার এই রেশিওটা কি অল টাইম 1.633 থাকবে? হ্যাঁ, হেক্সাগোনালের ক্ষেত্রে তাই হবে। হ্যাঁ, এইচসিপির ক্ষেত্রে এটা তাই হবে। যদি একটা আইডিয়াল হেক্সাগোনাল ক্রিস্টাল হয়, তাহলে সি বাই এ রেশিওটা এরকম। তাহলে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা বের করতেছি আমরা কত, 7.4। 0.7। কিন্তু এই যে রেশিওটা, এই ক্যালকুলেশনটা একটু জটিল। ক্যালকুলেশন জটিল না, ক্যালকুলেশন যত না জটিল, তার থেকে জটিল হচ্ছে বুঝাটা। বইয়ে কি লেখা আছে? বইয়ে দেখি কি লেখা আছে বইয়ে। বইয়ে তো কোথায় তুমি পাইলা 1 কোথায় 1 কোথায় স্লাইডে 1.414? আমি তো দেখছি না স্লাইডে লেখা। কোথায় স্লাইডে দেখো তো, এখানে এই যে সেটাই তো, এই যে স্লাইডে যেটা আছে সেটাও তো তাই আছে। 17 নং পেজ, স্লাইড নং 17 তে স্যার, ওটা স্যার নিচে। ও স্লাইডে, আচ্ছা একটু দাঁড়াও। স্যার এখন যেটা দেখাইলেন ওইটার মধ্যে স্লাইডে যাবো, একটু আগে যে স্লাইডটা, এটা হ্যাঁ, এখানে কি হয়েছে, সমস্যা কি? সাইন 6 এখানে sin 60 আছে না, sin 60 ওটা গুণ হয়েছে আর কি। রোড 3/2 এটা হ্যাঁ, এটা কি সি বাই এ রেশিও? তোমাকে কেউ বলছে এটা? তুমি ভুল বুঝলে আমি কি করতে পারি? এটা যে এক, আমি কি বলছি এই দুইটা এক জিনিস? এখন এখানে একটু দেখো, যেহেতু এ সেকশন কে দেখাইছি, তোমাদেরকেও একটু দেখাই ক্যালকুলেশনটা। এইখানে ক্যালকুলেশনটা বুঝতে গেলে তোমাকে আগে এটা বুঝতে হবে যে এই যে দেখো 3টা যে অ্যাটম আছে, 3টার মাঝখানে এই সবুজটা বসে, এই মাঝখানে। সেকেন্ড লেয়ার যেটা স্যার, সেকেন্ড লেয়ার বি। হ্যাঁ, সেকেন্ড লেয়ারে বসে, এই জায়গায় বসে। এখানে বসার কারণে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ধরো এইখানে একটা অ্যাটম,
এইখানে একটা অ্যাটম, আরেকটা অ্যাটম এইখানে বসতেছে। এখন এই যে তোমার এই অ্যাটমের মাঝ বরাবর যে হাইটটা, জি স্যার। এই হাইট ক্যালকুলেশনটা একটু জটিল। এই যে হাইটটা, স্যার হাইট মানে স্যার ওই স্যার এখানে চিত্রে ওই সি যেভাবে দেখানো হয়েছে সি সি বরাবর উপরেও একটা লেয়ার আছে, তাই না? হ্যাঁ স্যার, এখন উপরেও একটা থাকে। এখন আমরা চাচ্ছি যে এটা তো অর্ধেক অর্ধেক হয়েছে, এখানে তো অর্ধেক অর্ধেক, এই পুরাটা হচ্ছে সি, জি স্যার। এই পুরাটা সি। এখন এই অর্ধেকটা কিন্তু বের করাটা একটু কঠিন। এই যে অর্ধেক, এই অর্ধেকটাকে যদি আমি কি বলবো, c/2 বলতে পারো, অর্ধেকটা c/2। এটা মনে রাখো যে অর্ধেকটা হচ্ছে c/2, এখানে অর্ধেক c/2। আর এগুলো যেহেতু কানেক্টেড, সেহেতু এই পুরা এইখানে এই যে অ্যাটম গুলোর যে সেন্টার থেকে যে দূরত্ব, এই দূরত্বগুলো সবগুলো এ হবে, এগুলো পরস্পর কানেক্টেড। এবং এই যে মাথার উপরে যে অ্যাটমটা আছে, এটা কিন্তু জাস্ট একেবারে এক্স্যাক্টলি মাথার উপরে নাই, এটা একটু ভিতরের দিকে আছে। বুঝতে পারছো কথাটা? জি স্যার, কিছুটা প্রথম লেয়ারে আর কিছুটা থার্ড লেয়ারের সাথে সংযুক্ত, মানে একটু একটু ভিতরের দিকে আছে, একটু ভিতরের দিকে, সামান্য একটু ভিতরের দিকে আছে। এটা একটু মনে মনে ইমাজিন করতে হবে তোমাকে। অর্থাৎ এই যে এই জায়গাটায় বসে আছে, তার মানে এই যে বাইরের যে লেয়ারটা, এই লেয়ার থেকে একটু ভিতরে আছে এই অংশটা। এখন এইটাকেই যদি আমরা ম্যাথমেটিক্যালি একটু অ্যানালাইসিস করি, তাহলে এই চিত্র দিয়ে অ্যানালাইসিস করা যায়। এই যে একটা ত্রিভুজ আসে, তাই না? এইটাও এ, এটাও এ, কিভাবে আসলো বলো তো দেখি? এটাও সমবাহু স্যার। সবগুলো বাহু সমান স্যার। স্যার সমবাহু স্যার। স্যার সভাপতি দিবস বলে হ্যাঁ, এটা কিন্তু আমি হাইট হিসেবে দেখাচ্ছি, এটা মনে রাখবা, এটা হচ্ছে হাইট। পিরামিডের মানে এটা পিরামিডের মতো কোনাকুনি উঠছে উপরের দিকে, এটা পিরামিডের মতো কোনাকুনি উঠছে। আর এই পিরামিডের যে হাইট, ভূমি থেকে যে হাইটটা, হ্যাঁ এখানেও এইচ নাম দিচ্ছি, এই পিরামিডের যে হাইট এইচ, সেই এইচটা কিন্তু c/2, h is equal to c/2। তাহলে হাইটটাকে যদি আমি একটা অন্য কালার দেই, মনে করো হাইটটা হচ্ছে এই যে হলুদ কালার, স্যার ফুল হাইট c/2 নাকি স্যার হাফ হাইট c/2? না এখানে হাইটটা তো c/2। এখানে হাইট বলতে কি বোঝাচ্ছে একটু আগে দেখালাম না? হাইট। জি স্যার। এখানে একটা ইয়ে আছে, এখানে একটা ইয়ে আছে, আর এখানে একটা অ্যাটম আছে। তাহলে আমরা এই অ্যাটমের সেন্টার থেকে ধরতেছি, বুঝছো? জি স্যার। আসলে তো অ্যাটমের সেন্টার থেকেই তোমার ইউনিট সেলটা ক্যালকুলেট করা হয়, ইউনিট সেল। যেমন এখানে একটা অ্যাটম আছে, অ্যাটমটা কাটা পড়ছে না, এই নিচের দিকের অংশ তো কাটা পড়ে গেছে। এই অ্যাটমটা যদি চিন্তা করি আমরা, তাহলে এই অ্যাটমটার প্রথমে নিচের অংশ কাটা পড়ছে, মনে করো নিচের অংশ কাটা পড়ছে, এরপরে আবার 3/1 কাটা পড়ছে, 3/1। তাহলে সেন্টার তো এই জায়গাটা, বুঝো নাই তুমি? আমি একটু আরেকবার আঁকি। এটা নিচের অর্ধেকটা কাটা পড়ে, স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ এরকম। তাহলে আমাদের কিন্তু সেন্টার থেকেই জিনিসটা ক্যালকুলেট করতে হবে, সেন্টার থেকে। উপরে এখানে আরেকটা অ্যাটম আছে, যে অ্যাটমের সেন্টারটা এই যে পিরামিডের মতো উঠছে, এই অ্যাটমটা একটু ভিতরের দিকে আছে, একটু ভিতরের দিকে। তাহলে এই যে পিরামিডের মতো, এই হাইটটা কত হবে? এই হাইটটা হচ্ছে তোমার c/2, এই যে এখানে এতটুকু মতো যেটা,
এটা C/2, তাহলে এটার নাম দিলাম আমি H। এটার নাম কি দিলাম? H। হ্যাঁ, এইচটা সরি আমি একটু ভুল লাগছি, ঠিক করে নিতেছি। হ্যাঁ দেখো, এইচটা আসলে কোন পর্যন্ত আসবে? এইচটা এই পর্যন্ত আসবে, এরকম। বুঝছো কিনা কথাটা? আচ্ছা, নিচের বাহু জি স্যার, পুরোটাই এটা কি স্যার পুরা পিরামিডের এজ স্যার নাকি? না স্যার, অর্ধেকের। পিরামিড মনে করো, পিরামিডের যে হাইট, এই হাইটটা এই হলুদ কালি দিয়ে আমি হাইটটা বুঝাচ্ছি। তার পিরামিডের মাঝখান থেকে তার শীর্ষবিন্দু পর্যন্ত উচ্চতাটা আর কি। এক্স্যাক্টলি তাই, মানে পিরামিডের যে শীর্ষবিন্দু ওখান থেকে যদি ভূমির উপর একটা লম্ব টানি তাহলে এটা হচ্ছে সেই হাইটটা, আচ্ছা, আর বুঝেছি। এই হাইটটা হচ্ছে C/2। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাহলে আমরা এইখানে, আচ্ছা আমি একটু আরেকটা কালার ইউজ করি এখানে, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে নীল কালার দিলাম, আর ওটা হলুদ হলুদই থাকলো। তাহলে এই নীল কালার যে দূরত্বটা সেটা হচ্ছে x, তাহলে x² প্লাস টু h স্কোয়ার প্লাস h² ইকুয়ালস টু a স্কোয়ার। ইজ ইকুয়াল টু a স্কয়ার। এটা মিলছে? জি স্যার, মিলছে স্যার। জি স্যার। স্যার মিলছে স্যার, এই সূত্রটাই এখানে লেখা হচ্ছে। পিথাগোরাস। পিথাগোরাস অ্যাপ্লাই স্যার। হ্যাঁ, এবং h ইজ ইকুয়াল টু C/2। h ইজ ইকুয়াল টু C/2। 3/2। এখন তোমার এই যে নিচের যে ত্রিভুজটা, নিচের ত্রিভুজটাকে আমি একটু যদি আরেকটা কালার দেই, এই যে নিচে যে ত্রিভুজটা আছে খয়েরি কালার দিলাম। এই ত্রিভুজটা আসলে এই যে এই ত্রিভুজ, এই যে এখন এই যে এক্স, যেটা যেটা আমি নীল কালি দিয়ে দাগ দিছি, এক্স এক্স, এইটা আসলে ওই যে তোমার কি বলে ত্রিভুজের সেন্টার মনে করতে পারো, ত্রিভুজের সেন্টার। এখান থেকে যদি একটা লম্ব টানি তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়। এই ত্রিভুজের জন্য আমি যদি cos 30 লিখি, cos 30 ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, ভূমি হচ্ছে a/2 আর অতিভুজ হচ্ছে x। তাহলে এইটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হচ্ছে আমি চাইতেছি এক্সটাকে আমি যাতে a এর মাধ্যমে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। আমার টার্গেট থাকবে যে সবকিছুকে আমি a তে নিয়ে যাব। বুঝছো কথাটা? জি স্যার। সবকিছুকে আমি a তে আর c তে, a এবং c এই দুটোর মাঝখানে রাখবো। 30 ডিগ্রিটা কেমন স্যার? স্যার এটা কেন 30 ডিগ্রি? এটা 30 ডিগ্রি কারণ হচ্ছে যে আসলে কোন একটা প্রত্যেকটা 60 ডিগ্রি আর প্রত্যেকটা 60 হাফ 30 আর কি। হাফ 30 হয়। আসলে তোমার ওই সেন্টার যেটা, ওটা আসলে ত্রিভুজের সেন্টার যদি হয়, ত্রিভুজের সেন্টারেই আসলে পড়বে। বুঝতে পারছো? মানে এটাকে আরেকবার একটু বলি, দেখো এটা এটা বোঝার দরকার আছে। এটার সাথে সম্পর্ক হচ্ছে তোমার মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটা 60 না, হলে ওটা ঠিক আছে। আসলে এই যে ত্রিভুজগুলো, হ্যাঁ এখানে যে ত্রিভুজগুলো রয়েছে, এখানে যে ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজ, এটা ভালো মতো আঁকতে গেলে তো অন্য কালি দেওয়া লাগে, ভালো বোঝা দেখা যাচ্ছে না। মনে করো এখানে একটা ত্রিভুজ, না ত্রিভুজ না, এখানে একটা গোলক, এখানে একটা গোলক, এখানে একটা গোলক, তিনটা গোলকের মাঝখানে আরেকটা গোলক ছিল, তাই না? মাঝখানে বলতে উপরে। জি স্যার। উপরে যখন আরেকটা গোলক বসে এই উপরে, এখন এই সবুজ গোলকটার যে সেন্টার, এটাই তো পিরামিডের মাথা, তাই না? জি স্যার।
এই পিরামিডের মাথা যেটা, এটা সরাসরি ভূমিতে যখন টাচ করে লম্ব, সেটা কিন্তু ওই ত্রিভুজটার সেন্টার হয়। বুঝো নাই কথাটা? স্যার বুঝছি স্যার। স্যার এই যে- আরেকবার স্যার। এই যে পিরামিডের যে মাথাটা, এই যে পিরামিডের মাথা হচ্ছে এই জায়গায়, এই গোলকের সেন্টার। এটা একটু আমার আঁকাটা একটু খারাপ হয়েছে। এখান থেকে যদি সরাসরি লম্ব আঁকি, তাহলে এই ত্রিভুজের সেন্টারে আসলে ওই পিরামিডের মাথাটা পড়বে। মানে এই যে হলুদ কালার দিয়ে দেখাইছি এখানে, এই পিরামিডের যে মাথা থেকে যে ভূমিতে যে লম্বটা আসবে, এইটা নিচের ত্রিভুজটার সেন্টার হবে, বুঝছো? ত্রিভুজের জি এটাকে স্যার, কি বুঝছি স্যার। এটাকে কি জানি বলে, এটাকে পরকেন্দ্র বলে স্যার। পরকেন্দ্র এরকম কিছু একটা বলে। বড় কেন্দ্র স্যার, ত্রিভুজে বড় কেন্দ্র হিসেবে হ্যাঁ, ভর কেন্দ্র। হ্যাঁ। ত্রিভুজের যদি ভর কেন্দ্র হয়, তাহলে ভর কেন্দ্র থেকে তুমি যে কোনো কোণায় যদি দাগ টানো, তাহলে ওইটা ওই কোণকে এটা ইয়ে করবে আর কি, সমদ্বিখণ্ডিত করবে। বুঝছো? Yes, sir. এই সেখান থেকে আমরা বলতে পারতেছি যে এটা 30 ডিগ্রি। এখন এই মানটা যদি বসায় দেওয়া হয়, এখান থেকে আমি একটা মান পাই। এই মানটা আমি ইচ্ছা করলে বসায় দিতে পারি। তাহলে এক্স ইজিক্যাল টু আসতেছে কত? a/√3 এবং এইচ ইজিক্যাল টু c/2। এই দুইটা জিনিস আমি পেয়ে যাচ্ছি। এই দুইটা জিনিস আসলে ইকুয়েশনে বসাইতে হবে আবার। এই ইকুয়েশনে এটা বসাবো, এক্স এর ভ্যালুটা বসাবো এইখানে, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে। এবং সেখান থেকে তুমি যদি সি এবং এ এর একটা সম্পর্ক পাবা। এই সম্পর্কটা যদি ক্যালকুলেট করো, তাহলে 1.6 পাবা। I². এটা পাওয়া যাবে ইনশাআল্লাহ, 1.633 পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার একটা হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচারের ক্ষেত্রে এ এবং সি এর রেশিও। এবং আমরা জানি এ সি রেশিও যদি আমরা বের করতে পারি, তাহলে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করা সম্ভব। এখানে একটু ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখাইছে, একটু মনে হয় পার্থক্য আছে। তো তোমরা এটাও ফলো করতে পারো, বা আমি যেটা দেখালাম ওইটাও ফলো করতে পারো। Sir, ওইটা ইজি আছে না একটু? আমারটা ওইটাই ইজি আমার কাছে মনে হয়। আমি যেটা দেখালাম ওটা করলেই হবে, এটা জরুরি না। এই ক্যালকুলেশনটা একটু ইজি মনে হয় আমার কাছে, কারণ এটা আমি রাখছি। স্যার এখানে a স্কয়ার c স্কয়ারের নিচে নিয়ে তারপর মানে রেশিও করব না, 1.63 আছে দুইটার রেশিও। হ্যাঁ, রেশিও করলেই হয়ে যাবে। এখানে তোমার কি আসতেছে, এই যে c²/a², এটা যদি করো তাহলে 2/3 উপরে 4, তাহলে এটা করে স্যার অ্যাটমের ইজিক্যাল টু √8/3 কত আসে দেখো। 1.63 এটাই হচ্ছে c/a রেশিও। তাহলে কোন একটা হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাই। আচ্ছা, এখন এটা হচ্ছে ডায়মন্ড স্ট্রাকচার। এটাকে বলা হয় ডায়মন্ড স্ট্রাকচার। ডায়মন্ড স্ট্রাকচারটা কেমন হয়? এটারও ক্যালকুলেশন দেখানো সম্ভব, কিন্তু একটু ক্রিটিক্যাল আর। যেমন একটা ডায়মন্ড স্ট্রাকচারের ক্ষেত্রে অনেকটা এফসিসির মতো আর কি, এফসিসির মতো, কিন্তু সাথে আরো এক্সট্রা 4টা অ্যাটমের কন্ট্রিবিউশন থাকে। যেমন এটা একে দেখানোটাও একটু কঠিন। কিভাবে দেখাবো?
স্যার এটার অন্য কোনো ভিউ নাই, অন্য কোনো অ্যাঙ্গেল থেকে? অন্য কি ভিউ দেখাবো? তা আমি দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। তাহলে যদি এফসিসি হয়ে থাকে, তাহলে এফসিসির জন্য কয়টা অ্যাটম থাকে? একটা, মানে অ্যাটমের কন্ট্রিবিউশন চিন্তা করতেছি, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আরেকটা পিছন দিকে থাকে। আচ্ছা, ওটা আর থাকে হচ্ছে এখানে, তাই না? ফেসে থাকে। স্যার এটা কি পেসে থাকবে? না, এটা একটা এফসিসি আঁকলাম, এফসিসি একটা এফসিসি ইউনিট সেল আঁকলাম। স্যার ব্যাকে তো মনে হয় আরো 2-3টা আছে, ব্যাকে 2টা নিচে হ্যাঁ, ব্যাকের গুলো আঁকাটা একটু ঝামেলা, এখানে দেখানো যাচ্ছে না। ধরো এইটার ব্যাকে, 15টা না স্যার? হ্যাঁ, টোটাল তাহলে কয়টা হচ্ছে? টোটাল 30টা। 8টা। 9টা, 12টা। 8 যোগ 6 কয়টা হয়? 14টা। 14টা। এফসিসির ক্ষেত্রে 14টা অ্যাটমের কন্ট্রিবিউশন থাকে, 14টা অ্যাটমের কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন থাকে। এখন ডায়মন্ড স্ট্রাকচারে কি হয় ঘটনাটা? ডায়মন্ড স্ট্রাকচারটা আরো 4টা অ্যাটম থাকে, 4টা অ্যাটম। 4টা অ্যাটম আসলে কোথায় কিভাবে থাকে সেটা যদি বুঝাইতে চাই, তাহলে আমাকে একটু অন্যভাবে আঁকতে হবে। এটা কিভাবে আঁকবো সেটা চিন্তা করছি। যদি ধরো এটাকে এইভাবে আঁকি, স্যার ডায়মন্ডে এফসিসি তে যেভাবে থাকে অতটুকু কি আগে থাকে ফার্স্টে? এফসিসিটা পুরোটাই থাকে। তাহলে স্যার বাকি যেগুলো থাকে ওগুলো আঁকেন এখন। ওইটা তো এখন ওইটাই আঁকার চেষ্টা করতেছি, একটু 3D তে দেখাই। মানে একটু 3D তে না দেখাইলে জিনিসটা বোঝানোটা একটু ডিফিকাল্ট। এটাকে যদি আমি ধরলাম যে অর্ধেক থেকে কেটে নিছি, জি স্যার, ক্যাকের মতো করে। এখন এই যে এই জায়গাটায় 4/1, এটা একটু উপরে দেখাইলে ভালো হইতো। আচ্ছা, নিচে না দেখাই, উপরে দেখাই। এটা ধরো উপরের অর্ধেক, তাহলে এইখানে এই জায়গাটায়
এখানে যে সেন্টারটা তৈরি হচ্ছে এই সেন্টারে একটা অ্যাটম অ্যাটম থাকে। থাকবে। মানে স্যার ফুল হোয়াইটের 4/1 অংশ। এইটা তোমাকে বুঝে নিতে হবে যে এখানে একটা আছে। মানে ফুল প্রস্থটা স্যার, ফুল প্রস্থটা 4/1 অংশ লাইনে একটা থাকবে। হ্যাঁ, এইটা 4/1 অংশ। এখন এইটাকে যদি তুমি বলো তাহলে আমি বলবো যে এই পার্শ্ব থেকে মানে এই কোণা থেকে যদি আমি ধরো 4/1 উইথে 4/1 নামলাম, আবার যে কোনো একদিকে এইদিকে যদি 4/1 অংশ যাই এবং ভিতরের দিকে যদি 4/1 অংশ যাই, ওই জায়গায় যে সেন্টারটা পাবো সেই সেন্টারে একটা অ্যাটম পাওয়া যায়। বুঝা গেছে কথাটা? স্যার এরকম প্রতি একটা ধারে কয়টা করে থাকবে? দাঁড়াও বলতেছি। এখন তুমি একটু কল্পনা করো যে এফসিসির ক্ষেত্রে তো এগুলো আছে, মানে এফসিসির যেগুলো এগুলো আছে তাই না, জি স্যার। সাথে এটা একটা হইলো। এখন এইটার অপোজিটে আরেকটা আছে। অপোজিট বলতে আমি বুঝাচ্ছি, ধরো এটা যদি অর্ধেক হয়, এটা যদি অর্ধেক হয়, এটা 4/1, এটা 4/1। আবার নিচের দিকেও নামতে হবে 4/1। হ্যাঁ, তাহলে নিচের দিকে 4/1 যদি নামি, এই জায়গায় একটা অ্যাটম আছে, জি স্যার। এই জায়গায় একটা অ্যাটম আছে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। আলোচনার চারটার জন্য চারটা আছে এরকম নাকি? দেখো আগেই দেখো, এটা দেখো, এটা যদি ফুল একটা ইয়ে হইতো তাহলে আমরা এই যে 4/1, এই যে 4/1 এখান থেকে নামার পরে এই অ্যাটমটা পাইছিলাম। বুঝছো কথাটা? জি স্যার, বুঝছি স্যার। তাহলে এফসিসি তে ছিল কয়টা? 14টা। সাথে আরো দুইটা বাড়লো, 16টা। 16টা। আরো দুইটা আছে, আরো দুইটা হচ্ছে সেটা এই কোণায় হবে। যেমন উপরে যদি এই দুইটার দিকে থাকে তাহলে তার বিপরীত দিকে। হ্যাঁ, বিপরীত দিকে। নিচে তোমার এই অংশটা যদি এরকম হয় তাহলে এই 4/1 অংশ উপরে উঠবে। এই জায়গায় একটা আছে। জি স্যার। আবার একইভাবে উল্টা দিকে, পিছন দিক থেকে। হ্যাঁ, পিছন দিক থেকে যদি 4/1 অংশ যায়, এটাও 4/1 অংশ, উপরে এতটুকু, এই জায়গায় একটা অ্যাটম। অ্যাটম থাকে। এরকম আর কি। তাহলে এটা হচ্ছে ডায়মন্ড স্ট্রাকচার, এটাকে বলে ডায়মন্ড স্ট্রাকচার। ডায়মন্ড স্ট্রাকচার। এখন এখানে একটু তোমাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এই যে ইউনিট সেল গুলো, আমি এটা হলুদ কালার যদি দেই, এগুলো কিন্তু ইউনিট সেলের মধ্যে মানে ইফেক্টিভলি পুরাটাই থাকে, কোনো কাটাকাটি যায় না। এটাও পুরাটা থাকে, এটাও পুরাটা থাকে, এগুলা কিন্তু কোনো কাটাকাটি যায় না। যেমন এফসিসির ক্ষেত্রে এগুলো কিন্তু অর্ধেক করে থাকে, তাই না? পেসের গুলো অর্ধেক থাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ফেসের গুলো কিন্তু অর্ধেক থাকে, আর সাইডের গুলো থাকে 1/8। 8/1 অংশ। ফেসের গুলো থাকতেছে কতটুকু? হাফ। অর্ধেক। কিন্তু এই ভিতরে যেগুলো আছে, ভিতরের গুলো তাহলে কয়টা থাকছে? ফুল আছে 4টা। হ্যাঁ, 4টা ফুল আছে। তার মানে সাথে আরো 2টা করে 14, 15, 16, 17, 18। টোটাল 18টা অ্যাটমের অংশ। হ্যাঁ, 18টা অ্যাটমের কন্ট্রিবিউশন আছে। 18টা অ্যাটমের কন্ট্রিবিউশন। ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম কিন্তু 8টা না। চারটা স্যার, 8টা না। এখন ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম কয়টা হবে? এফসিসির ক্ষেত্রে কয়টা ছিল? এফসিসির ক্ষেত্রে 8টা স্যার। 4টা ছিল স্যার। 4টা ছিল স্যার। হ্যাঁ না, স্যার 4টা ছিল স্যার। হ্যাঁ, 4টা ছিল স্যার। ছিল স্যার। 8টা হবে তাহলে। এফসিসির ক্ষেত্রে ছিল 1 + 3, 4টা। জি স্যার। সাথে 4টা যোগ হবে। হ্যাঁ, ডায়মন্ডের ক্ষেত্রে তাহলে এফসিসি সাথে আরো 4টা যোগ হবে। এফসিসির ক্ষেত্রে ছিল 4টা, 4 + 4, 8টা হবে। ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম 8টা হবে। বুঝি নাই তোমার কথাটা। হ্যাঁ,
ইয়েটা ওই ডায়মন্ড স্ট্রাকচারটা কিভাবে আঁকবা সেটা বলতেছো? আপনি যেভাবে আঁকছেন ওইভাবে আঁকলে তো চলবে না স্যার। এটা আমি ঠিক আছে, এখন হচ্ছে যে এটা এটা এই যে এইভাবে আঁকা আছে, এভাবে আঁকতে পারো, এই যে এটা যেটা আঁকা আছে এভাবে, এটা একটু ক্রিটিক্যাল। এই জন্য ওইভাবে দেখালাম আর কি। এই আর কি। স্যার এখানে দাগগুলো কি ডাবল স্যার না সিঙ্গেল? বুঝি না কথাটা। যে লাল Double না দাগ single? স্যার ওটা কি ডাবল না সিঙ্গেল? সিঙ্গেলই তো মনে হয়। লাল দাগগুলো ডাবল কিনা মানে বুঝি নাই। মানে স্যার এটা মানে পিছনে কি আরেকটা দাগ আছে নাকি এরকম বুঝতে পারছেন না একটাই? এখানে ওই যে এটা ডায়মন্ড তো ধরো কার্বনের একটা এক্সাম্পল, তো কার্বনের 4টা হাত দেখাইছে, যে একটা অ্যাটম মানে বন্ড ফরমেশন করে হচ্ছে 4টার সাথে, এই জন্য দেখাইছে। অ্যাটমের অবস্থানগুলো আমি যেটা দেখাইছি ওরকমই, যেমন এফসিসি যে স্ট্রাকচারটা ওইটাই, সাথে আরো 4টা এক্সট্রা অ্যাটম এখানে আসবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এবং এখানে তুমি যদি এ আর রেশিও যদি বের করতে চাও সেটাও বের করতে পারবা। এ আর রেশিও, এবং এটার সাথে এটা কানেক্টেড, তো এইভাবে বের করে, এই যে এটার সাথে এটা কানেক্টেড। এখানে একটা নাম্বার দিয়ে বুঝাইছি, যেমন এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি ও, আর একটা ত্রিভুজ আছে হচ্ছে গিয়ে এটা উপরের দিকে হাইট সহ এ ও সি। তাহলে এখানে দেখা যাচ্ছে ও সি ও বি হেভি। এ বি। এখানে কোনটা ও সি, আর একটা হচ্ছে এ বি, আর একটা হচ্ছে ও বি। এগুলো সব এ বাই ফোর করে। আর এসিটা হচ্ছে টুয়াইস আর। এসি বলতে এটা, কারণ এই দুটো অ্যাটম পরস্পর থাকে, এটা তো রিডিউসড স্কয়ার স্ট্রাকচার। সুতরাং এখান থেকে তুমি হয়তো ধারণা করতে পারবা কিন্তু দেখে বুঝবা না, এসিটা কিন্তু কানেক্টেড, এই দুটো অ্যাটম পরস্পর কানেক্টেড না, জি স্যার। ফিজিক্যালি কানেক্টেড, যার কারণে এসি ইজ ইকুয়াল টু টুয়াইস আর হবে। এখন এখান থেকে আমরা একটা এ বি ও, প্রথমে এই ত্রিভুজটা নিলাম, এই ত্রিভুজটা নেওয়ার উদ্দেশ্য কি, আমরা সবুজটা বের করবো, সবুজ এও ইজ ইকুয়াল টু, এটাও হচ্ছে এ বাই ফোর, এটাও এ বাই ফোর। এখান থেকে এর একটা রিলেশন পাবো, এরপরে এইটার সাথে এটার একটা কানেকশন করবো, করে এসি বের করবো। তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এও স্কোয়ার ও সি স্কোয়ার, তাহলে টুয়াইস আর হোল স্কোয়ার। তাহলে আর এর সাথে এ এর একটা সম্পর্ক এখান থেকে তৈরি হয়ে গেল। জি স্যার। আচ্ছা, এখন আমাদের পূর্বের শীটে ফিরে যাই। এটা কি সিঁড়ি আরেকটা ছিল? স্যার এয়ার রেশিও কে অন্য কোনো নাম দিয়ে রাখা যাবে বা অন্য কোনো নাম আছে? না মনে হয়। আচ্ছা দেখো, এখানে ডায়মন্ডের ক্ষেত্রে যে আমাদের যে লেকচার শিট ছিল, এটা লেকচার শিটে যেটা দেওয়া আছে এটা আমরা অলরেডি এখানে প্রমাণ করে দেখালাম। লেকচার শিটে দেওয়া আছে কি, ডায়মন্ডের ক্ষেত্রে এ আর রেশিও, এটা কিন্তু এটা বের করা নাই, এটা বের করে দেখাইলাম। ওটা কিন্তু আলাদা শিট, যেটা এতক্ষণ দেখালাম ওটা আলাদা। এটা হচ্ছে আমাদের লেকচার শিট। লেকচার শিটে ডায়মন্ডের ওটা কিন্তু দেখানো নাই। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল হচ্ছে 8, ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম 8 বের করে দেখাইলাম না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এবং অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর যদি ক্যালকুলেট করা হয় তাহলে 33%। 34% আসবে, অর্থাৎ এটা মাঝখানে ফাঁকা জায়গা অনেক আছে। এটা ক্যালকুলেট করে দেখতে পারো, ক্যালকুলেশন করা খুব জটিল কিছু না, ক্যালকুলেশন যদি করো তাহলে এটা এরকম আসবে। স্যার আমার মনে হচ্ছে স্যার কোঅর্ডিনেশন নাম্বারটা যত কম হবে তত স্যার ফাঁকাটা বেশি থাকবে, এরকম নাকি? আপনি অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা তত কম হবে আর কি স্যার, বেশি হবে ধারণা করা যায় আর কি, ওখান থেকে একটা অ্যাজাম্পশন করা যেতে পারে। আচ্ছা, এখন একটা অঙ্ক দেখি।
যেমন কপারের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিছে, consider a FCC unit cell of copper crystal shown in the figure. shown in figure 1.10. এটা কপার ক্রিস্টাল, কপারের একটা এফসিসি ক্রিস্টাল হয়, এখানে ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম হচ্ছে 4। হাউ মেনি অ্যাটমস আর দেয়ার ইন পার ইউনিট সেল? কয়টা অ্যাটম আছে ইউনিট সেল? ইউনিট সেলে আছে কয়টা? 4টা। 4টা অ্যাটম। If the radius of atom, so that the lattice parameter is given by equal to r2√2। এটাও তোমরা জানো, এটা আগেও দেখানো হয়েছে। স্যার আমাকে যদি স্যার এ নাম্বার কোশ্চেনটা একটু স্যার আরেকবার, এখানে বলছে হাউ মেনি অ্যাটম আর দেয়ার পার ইউনিট সেল। স্যার এখানে 14 না বলে আমরা এখানে 4 কেন বলতেছি স্যার? 4টাকে তো আমরা এফেক্টিভ নাম্বার অফ অ্যাটম বলতাম। ওইটাই বুঝাইছে, এটা ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটমই বুঝাচ্ছে। ইউনিটস এটা ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম কে মিন করতেছে, এই কারণে। আর এটা হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ক্যালকুলেশন তো তোমরা দেখছো, তাই না? জি স্যার। জি স্যার। আর লাস্ট কোশ্চেনটা শুধু একটু নতুন, আর ক্যালকুলেট অ্যাটমিক কনসেন্ট্রেশন। অ্যাটমিক কনসেন্ট্রেশন কপার, কপারের ক্ষেত্রে অ্যাটমিক কনসেন্ট্রেশনটা বের করতে হবে। কনসেন্ট্রেশন বের করার ক্ষেত্রে ওয়েট একটা ফ্যাক্টর থাকে, ওয়েট। কারণ এক একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অ্যাটমের ওয়েট কিন্তু ডিফারেন্ট। নাম্বার অফ অ্যাটমস, ক্যালকুলেট দ্য অ্যাটমিক কনসেন্ট্রেশন। In copper and the স্যার density এখানে of the crystal. Atomic concentration হচ্ছে number of atom per unit volume, অর্থাৎ ইউনিট ভলিউমে কয়টা অ্যাটম আছে। আরেকটা হচ্ছে ডেনসিটি, ডেনসিটি অফ দ্য ক্রিস্টাল। ম্যাস দেওয়া আছে, এটা কপারের ক্ষেত্রে রেডিয়াস দেওয়া আছে। স্যার ডেনসিটি আর কনসেন্ট্রেশন একই জিনিস না? না, দুই জিনিস। ডেনসিটির ক্ষেত্রে ডেনসিটির ওয়েটটা দেখতে পারো, মানে এককটা। অ্যাটমিক কনসেন্ট্রেশন বলতে বোঝাচ্ছে যে ইউনিট ভলিউমে কয়টা অ্যাটম আছে, ইউনিট ভলিউমে, পার ইউনিট ভলিউম। বুঝো নাই কথাটা? যেমন ইউনিট সেল, একটা ইউনিট সেলে টোটাল কয়টা অণু থাকে? না, কয়টা অ্যাটম থাকে। যেমন ধরো ইউনিট সেল, এটা যদি একটা ইউনিট সেল হয়, এটা মনে করো একটা ইউনিট সেল কপারের ক্ষেত্রে, তাহলে ইউনিট সেলের একটা ডাইমেনশন আছে এ। তাহলে কনসেন্ট্রেশন বলতে বুঝবো আমরা এ পার কিউব। মোলে কত গ্রাম আছে? না, অ্যাটমিক কনসেন্ট্রেশন মানে নাম্বার অফ অ্যাটম। নাম্বার অফ অ্যাটম কয়টা আছে? আচ্ছা জি স্যার। 4টা আছে। তাহলে উপরে হবে 4 আর নিচে এর একটা মান আছে। কপারের ক্ষেত্রে আর দেওয়া আছে, আর ইজ ইকুয়াল টু 0.128 ন্যানোমিটার। ন্যানোমিটার। তাহলে এ ইজ ইকুয়াল টু কত? 2 স্যার। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 0. মনে করো কত হবে? 256। হ্যাঁ, এরকম আর 256 ন্যানোমিটার কিউব। এটা হচ্ছে তোমার অ্যাটমিক কনসেন্ট্রেশন। এটা হচ্ছে অ্যাটমিক কনসেন্ট্রেশন। হ্যাঁ, নাম্বার অফ অ্যাটম পার সেন্টিমিটার কিউবে এটার অ্যান্সারটা আসবে।
এই যে 3 নাম্বারটা দেখো, এই যে if x is the atom in the unit cell, x বলতে অ্যাটম বলতে কি ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম বোঝাচ্ছে। নাম্বার অফ অ্যাটম কয়টা? 4টা না? চারটা স্যার। হ্যাঁ, 4টা। তাহলে এটা হচ্ছে অ্যাটমিক কনসেন্ট্রেশনটাকে NAT দ্বারা এক্সপ্রেস করা হচ্ছে। তাহলে x ডিভাইডেড বাই a কিউব। x মানে হচ্ছে ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম। x মানে কি? এফেক্টিভ নাম্বার। এফেক্টিভ নাম্বার অফ অ্যাটম। নাম্বার অফ অ্যাটম, এটাকে x দ্বারা রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে একটু আগে আমি যেটা দেখাইছিলাম সেটাই আসছে, তাই না? 4 ডিভাইডেড বাই এটা একটু আগে এটাই তো লিখছিলাম। জি স্যার। তাহলে এতগুলো সংখ্যা অ্যাটম পার সেন্টিমিটার কিউবে রয়ে গেছে। পার সেন্টিমিটার কিউব মানে হচ্ছে, মনে করো যদি একটা ক্রিস্টালের কোন একটা ক্রিস্টাল ম্যাটেরিয়াল, প্রতি এই ঘন material- সেন্টিমিটারে হিসাব করবো স্যার। মনে করো এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এরকম যদি একটা ম্যাটেরিয়ালের কিউব তুমি নাও তাহলে এতগুলো অ্যাটম পাবা। বুঝতে পারছো? জি স্যার। অ্যাটমিক কনসেন্ট্রেশন মানে এতগুলো অ্যাটম পার সেন্টিমিটার কিউবে আছে। আর এইটা কি? ডেনসিটি। ডেনসিটি স্যার, ঘনত্ব। হ্যাঁ, ঘনত্ব। ঘনত্ব বলতে বোঝায়, আমি একটু সহজভাবে লিখি। এখান থেকে মানে তুমি যে সংখ্যাটা পাইছো না, NAT পাইছো না সংখ্যাটা? এইটা একটু আরেকবার লিখি, দাঁড়াও। এটা একটু ঘনত্ব হচ্ছে ওয়েট ডিভাইডেড বাই ভলিউম। আগেরটা কি দেখছিলাম? এটা দেখছিলা নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। ভলিউম। এটা হচ্ছে ওয়েট ডিভাইডেড বাই ভলিউম। তাহলে ওয়েট ডিভাইডেড বাই ভ্যালু আর নাম্বার ডিভাইডেড বাই ভ্যালু। তাহলে এইটাকে যা শুধু তুমি যদি এইটাকে যদি তুমি গুণ করে দাও একটা অ্যাটমের ওয়েট দিয়ে, একটা অ্যাটমের যে ওয়েট, অ্যাটমিক ওয়েট, মনে করো আমি যদি এটাকে WA বলি তাহলে তুমি ঘনত্ব পাবা, তাই না? জি স্যার। মানে টোটাল এইখানে যতগুলো অ্যাটম আছে, মনে করো এই ভলিউমের মধ্যে যতগুলো অ্যাটম আছে তার ওয়েট। সোজা কথা একটা মনে করো বক্স, কার্টুনের মধ্যে যে ওয়েটটা আছে, সোজা কথা অ্যাটম দ্বারা ভর্তি। মনে করো এই অ্যাটমের প্রতি যে ঘন সেন্টিমিটারে কত গ্রাম আছে এটা না স্যার? হ্যাঁ, কত গ্রাম, হ্যাঁ, কতটুকু ওয়েট আছে, ওয়েট ডিভাইডেড বাই ভলিউম। তাহলে ওয়েট যদি বের করতে চাই তাহলে এখানে আমি কি করলাম? এখানে সংখ্যা বের করলাম, তাই না? এই সংখ্যাটাকে যদি আমি একটা অ্যাটমের ওয়েট দিয়ে গুণ করি তাহলে আমি ঘনত্ব পাবো না? দেখো তো। জি স্যার, পাবো স্যার। তাই করছে এখানে। কিন্তু স্যার ওই n অফ এটিতে স্যার নিচে 0.3620 10 ইনভার্স 7 এটা কিভাবে পেলো স্যার? এটা কনস্ট্যান্ট মান। কোনটা? ওটা তো ভলিউম কনস্ট্যান্ট স্যার n এটিতে স্যার ওই 4 ডিভাইডেড বাই নিচের যে ভ্যালুটা স্যার 0.3620। সংখ্যা। আচ্ছা, না এটা বলতেছো এটা? জি স্যার এই মানটা। হ্যাঁ, এইটা ওই যে তোমাকে একটু আগে সূত্র দেখাইছিলাম, a এর মানটা দেওয়া আছে, a ইজ ইকুয়াল টু কত? 2r, তাই না? r এর মানটা দেওয়া আছে। ও ঠিক আছে স্যার, ওকে। এখানে r এর মানটা দেওয়া আছে, ওখান থেকে বের করছে। যে r এর মান দেখবা ন্যানোমিটারে দেওয়া আছে। স্যার ওটাকে সেন্টিমিটার কিউবে নিছে ঘন করে এরপরে। স্যার বুঝতে পারছি এখন। হ্যাঁ, সেটাই। এখন তার মানে ঘনত্ব ইজ ইকুয়াল টু এইটা। আর এই যে দেখো একটা অ্যাটমের যে ওয়েট, একটা অ্যাটমের ওয়েটটা বের করার জন্য ওই যে তোমার
ইয়েটা বের করছে, ওই যে কি বলে এটাকে, মোলার ওয়েট। মোলার ওয়েটকে যদি এনএ দিয়ে ভাগ করি, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে আমি একটা অ্যাটমের ওয়েট পাবো। এটা হচ্ছে একটা অ্যাটমের ওয়েট, এই জায়গাটা। জি স্যার। আসলে এই যে এই সংখ্যাটা যেটা এনএ, এতগুলো অ্যাটমের ওয়েট হচ্ছে কত, 63.55 জি স্যার। গ্রাম। 1 মোল পরিমাণ অ্যাটমের ওয়েট হচ্ছে এইটা। আর 8.43 মোল ইনটু 10^22 হ্যাঁ, এটা আমি আগেই বলছিলাম, এই জন্য সূত্রটা এভাবেও লেখা যায় আর কি। জি স্যার। মানে তাহলে সূত্রটা তুমি এভাবে লিখতে পারো, NAT is equal to N divided by A cube। আবার ঘনত্ব যেটা, এটাকে লিখতে পারো NAT ইনটু একটা অ্যাটমের যদি ওয়েট আমি এটা লিখি, একটা অ্যাটমের ওয়েট, তাহলে এটাকে আমি লিখতে পারি NAT ইনটু একটা মোলার ওয়েট ডিভাইড বাই এনএ। ডিভাইডেড বাই NA। জি স্যার। তাহলে এই সূত্রটা দেখো এখানে চলে আসে, এই সূত্রটা। স্যার অ্যাভোগাড্রো দিয়ে ভাগ করে স্যার 1 মোলে নিয়ে গেছেন না স্যার? অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে আমি একটা অ্যাটমের ওয়েট বের করছি। 1 মোল মানে কি জানো? 1 মোল মানে হচ্ছে 6.023 ইনটু হ্যাঁ, 10^23 এক মোলে এতগুলো পরমাণু অণু থাকে। এতগুলো পরমাণু থাকে। তাহলে এতগুলো পরমাণুর ওয়েট যদি 63.55 গ্রাম হয়, তাহলে একটা অ্যাটমের ওয়েট কত হবে? একটা অ্যাটমের ওয়েট হবে 3.55 ডিভাইডেড বাই এনএ। অ্যাভোগাড্রো। হ্যাঁ 65 ডিভাইডেড বাই 6.022 ইনটু 10^23 গ্রাম। তাহলে এইটা হচ্ছে আমার একটা অ্যাটমের ওয়েট। তাহলে একটা অ্যাটমের ওয়েট কে আমি যদি সূত্র দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এইভাবে লিখতে পারি। Yes, sir. তাহলে আজকে এ পর্যন্তই থাক। আমি জি, স্যার। নরমালি এই জায়গায় একটা অ্যাসাইনমেন্ট দেই নরমালি। এই জায়গাটা একটা অ্যাসাইনমেন্ট নরমালি দেই। এই অ্যাসাইনমেন্টটা আমি তোমাদের ক্লাসরুমে আপলোড করতে পারি, এটা খেয়াল করবা। অ্যাসাইনমেন্টটা এখানে দিয়ে দিব ইনশাআল্লাহ। দেখি এই এগুলোই আর কি, সিম্পল এই যে এগুলোর উপরে ধরো এই যে এখানে যেরকম একটা অঙ্ক আছে না, Yes, sir. এই কয়েকটা অঙ্ক দিতে পারি এখানে। হ্যাঁ, এই ফরম্যাটে কয়েকটা অঙ্ক। স্যার আরেকটা যেটা শীট আছে সেই শীটটা কি দিচ্ছেন স্যার? ওই আরেকটা যে শীটটা থেকে পড়াইছেন এটা শীট না, আসলে এটা একটা এই জাস্ট পাওয়ার পয়েন্ট একটা ছিল। সেটা দিয়ে দিন স্যার ক্লাসরুমে আপলোড আচ্ছা করে ঠিক দিন। আছে, এটা একটু দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে দিব তাহলে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দিব। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু